স্বরাষ্ট্রমন্ত্রীর একটা নিউজ সকল পত্রিকায় আসছে, যেটা আমরা জমা দিয়েছি, যে একজন পুলিশ কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন যে স্যার, আমরা যখন গুলি করি একটা মরে, বাকিগুলা যায় না, দাঁড়ায় থাকে। যে গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য এবং পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা এবং সংগঠন হিসাবে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এটি হলো জুলাই গণহত্যার অভিযোগ। 15 জুলাই 2024 থেকে 5 অগস্ট 2024 পর্যন্ত সারা দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল ভাই, যে সকল ছাত্র, যে সকল শিক্ষক বা যে সকল মানুষ নিহত হয়েছে, তাদের এই হত্যাটাকে গণহত্যা হিসেবে ঘোষণা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আমি একটি আবেদন জানিয়েছি। উক্ত আবেদনটি ইতিমধ্যে একটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে, যে মামলার নাম্বার পড়েছে কমপ্লেইন রেজিস্টার সিরিয়াল নাম্বার 127, তারিখ 14/8/2024। এবং এই মামলাটি গ্রহণ করার পরে তদন্ত সংস্থা থেকে একজন তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে এই মামলার জন্য। তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত হওয়ার পরে উনি তদন্ত কার্যক্রম শুরু করেছেন ইতিমধ্যে, এবং তদন্ত কার্যক্রম শুরুর প্রাথমিক পর্যায়ে ওনারা এই সময়কালে সকল পত্রপত্রিকা সংগ্রহ করেছেন এবং এই পত্রপত্রিকা নিয়ে ওনারা পর্যালোচনা করছেন। এই অবস্থায় আছে তদন্ত। আর এখানে প্রক্রিয়া হলো এই যে ওনারা চাইলে এখন ট্রাইব্যুনাল বরাবর একটা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট, মানে এই আসামিদের গ্রেফতারের জন্য একটা আবেদন করতে পারবেন। আর তদন্ত সমাপ্ত শেষে ওনারা এই তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর দাখিল করবেন। চিফ প্রসিকিউটর এই তদন্ত প্রতিবেদনকে একটা আনুষ্ঠানিক অভিযোগ আকারে এটি ট্রাইব্যুনালের বরাবর সাবমিট করবেন এবং তার মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। 1971 সালে যুদ্ধের জন্য এখানে এতদিন পর্যন্ত যতগুলা বিচার হয়েছে সেটা হয়েছে, কিন্তু এই আইন, মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর 3-1 ধারায় পরিষ্কার করে বলা আছে যে এই আইন কার্যকর হওয়ার পূর্বে এবং পরের সকল অপরাধের বিচার এখানে করা যাবে। তো 73 সালে আইন প্রণয়নের সময় যদি বলে দেওয়া হয় যে পরের সকল বিচার করা যাবে, তাহলে যুদ্ধ বিচারের তো আর প্রশ্ন থাকে না। এবং ওখানে গণহত্যার পরিষ্কার সংজ্ঞা দেওয়া আছে যে কি কি ঘটনা ঘটলে এই আইনে, এই ট্রাইব্যুনালে গণহত্যার বিচার করা যাবে। এবং পরবর্তীতে এই ট্রাইব্যুনালে প্রায় 56টি রায়ের মাধ্যমে অবজারভেশন দিয়ে গণহত্যার আরও বিশদ ব্যাখ্যা দেওয়া হয়েছে, যে কিভাবে গণহত্যা হবে, কিভাবে গণহত্যা, একটা হত্যাকে আমরা গণহত্যা হিসাবে গ্রহণ করব এবং তার বিচার করব। এই সকল আইন এবং এই রায়ের পর্যবেক্ষণে দেখা যায় যে এই জুলাইয়ের গণহত্যা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই কেবল সম্ভব। বরং সাধারণ দণ্ডবিধিতে বা কার্যবিধি বা ফৌজদারি কার্যবিধি প্রয়োগ করে যে বিচারগুলো হয় দণ্ডবিধির 302 ধারায় হত্যাকাণ্ড, এটা হলো একটা আইসোলেটেড ক্রাইম, মানে একজন নির্দিষ্ট ব্যক্তি একজন নির্দিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট পরিকল্পনায় হত্যা করা। কিন্তু এখানে কি হয়েছে, এখানে একটা টার্গেটেড পিপলকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য এই হত্যাকাণ্ডটা হয়েছে। টার্গেটেড পিপল কারা ছিল? তারা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী অথবা ছাত্র আন্দোলনের সমর্থনকারী। তাদেরকেই টার্গেট করে বিভিন্ন রকম বক্তব্য, বিভিন্ন রকম বিবৃতি দিয়ে পুলিশ বা এই ল এনফোর্সিং এজেন্সি বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে দিয়ে হত্যা করা হয়েছে। এই আওয়ামী লীগের এই সদস্যরা বা পুলিশের এই সদস্যর সাথে এই নিহত ব্যক্তিদের কিন্তু ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, ইভেন তারা কেউ কাউকে চিনেও না। কিন্তু কেন তারা তাদেরকে হত্যা করলো? তারা হত্যা করলো এই উদ্দেশ্যে যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী, নেতা বা সমর্থক। প্রচলিত ট্রাইব্যুনালে বিচার করতে গেলে আপনাকে দণ্ডবিধি এবং ফৌজদারি কার্যবিধির আশ্রয় নিতে হবে, যেটাতে আপনি সুনির্দিষ্ট অভিযোগে সুনির্দিষ্ট ব্যক্তি দ্বারা সুনির্দিষ্ট ব্যক্তিকে হত্যার মামলা আপনি করতে পারবেন। কিন্তু জুলাইয়ের গণহত্যায় যেটা হয়েছে সেটা হলো একটি টার্গেটেড পিপলকে উদ্দেশ্য করে ল এনফোর্সিং এজেন্সি দিয়ে বা একটা অক্সিলারি ফোর্স বা একটা ল এনফোর্সিং এজেন্সির সদস্য বা রাজনৈতিক দলকে দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এবং সংবিধানের প্রথম সংশোধনী দিয়ে এই আইনকে সকল আইনের উপরে প্রাধান্য দেওয়া হয়েছে এবং এই আইনটা এখন আমাদের দেশে বলবৎ আছে। এই আইনের অধীনে একটা ট্রাইব্যুনাল বলবৎ আছে এবং সেখানে বিচার প্রক্রিয়া প্রায় 30টা বিচার এখনো চলমান। অতএব আমাদের নতুন কোনো বিচারের আওতায় যাওয়ার কোনো প্রয়োজনই নেই। আমার গতকালকের যে আবেদনে 3টি ধারা আমি সংযুক্ত করেছি। একটি হলো 3-2, 4-1 এবং 4-2 ধারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973। 4-2 ধারাটা স্পেশালি তৈরি হয়েছে কমন রেসপন্সিবিলিটির জন্য। সেখানে বলা হয়েছে যে যদি কোনো সুপিরিয়র অফিসার তার কোনো নির্দেশনা, তার কোনো ইনস্টিগেটিং বক্তব্য অথবা তার কোনো কার্যক্রমে
তিনি তার অর্ডিনেট বা সাবঅর্ডিনেট যারা আছেন তাদেরকে এমন কোনো উৎসাহ দেন যে উৎসাহের কারণে তারা কোনো টার্গেটেড পিপলকে কিল করে অথবা তাদের মেন্টালি বা ফিজিক্যালি হার্ম করে। ইভেন এখানে আইনটা এতখানি এক্সটেন্ড করা আছে যে যদি এই সুপিরিয়র অফিসারের অধীনস্থ কোনো ব্যক্তি এই অন্যায় করে থাকে, উনি সেটাকে প্রিভেন্ট নাও করে, বাধা না দেয়, তাও এটা তার কমন রেসপন্সিবিলিটির উপরে পড়বে। অ্যাবসলিউটলি এটা কমন রেসপন্সিবিলিটির উপরেই পড়বে এবং আমরা সেই আর্গুমেন্টই করব এবং আমার টোটাল দরখাস্তেই সেটা বলা আছে যে তৎকালীন প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সদস্যরা এবং আইন শৃঙ্খলা বাহিনীর এই যারা কর্মকর্তাদের কোন কোন কথার মাধ্যমে এবং কোন কোন ইনস্টিগেটিং বক্তব্যের মাধ্যমে এই পুলিশ এবং আওয়ামী লীগের লোকজন এই গণহত্যাটা চালিয়েছে এবং আমরা তার সমর্থনে সেই সময়কার সকল পত্রিকাগুলো দিয়েছি, যেগুলো জাতীয় পত্রিকা এবং আন্তর্জাতিক পত্রিকা সবগুলোকে দিয়েছি। সেখানে তাদের বক্তব্যকে কোট করে দেওয়া হয়েছে। যেমন যেমন তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের একটা বগুলি হবে, এই বক্তব্যটা সকল নিউজে আসছে। স্বরাষ্ট্রমন্ত্রীর একটা নিউজ সকল পত্রিকায় আসছে, যেটা আমরা জমা দিয়েছি, যে একজন পুলিশ কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন যে স্যার আমরা যখন গুলি করি একটা মরে বাকিগুলা যায় না, দাঁড়ায় থাকে। কমন রেসপন্সিবিলিটি।